নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধা আনিকা, পর্ব ৮। একসময় শুধু টের পেল মাহবুব ভাই তার হাত ছেড়ে দিয়েছেন। ইস, এই সময়টা যদি অনন্তকাল থাকতো। একসময় মাহবুব ভাই নিতুকে ঠেলে দিয়ে বললেন, ঘরে যা নিতু, তোর হাতে পানি খাবো না, তৃষ্ণা চলে গেছে। নিতু বসেই থাকলো। বলছি তো ঘরে যা। আমি ঘরে যেতে পারবো না। পারবি না মানে? ফাজিল, সব কাজই তুই পারবি না? পা ঝিনঝিন করছে। ঝিনঝিন পা নিয়েই তুই ঘরে যাবি। নিতু এবার হাজার গুণ ধীর গলায় বলল, আমি একদম যাব না। বলতে বলতে নিতু জামার বুকের বোতামটা খুলে ফেলল। যা হয় হোক, সব সর্বনাশ হোক, আমি এক্ষুনি মরে যাব, এক্ষুনি। এই শয়তানেই শেষ হব আমি। জামার বোতাম খুলছিস কেন? জানি না। মাহবুব ভাই জামার বোতামটা আটকে দিলেন। বললেন, ঘরে যা নিতু। আমি যাব না। মাহবুব ভাই উঠে দাঁড়ালেন, নিতুকে পাথারে করে কোলে নিলেন। কোন ঘরে যাবি বল, আমি দিয়ে আসছি তোকে। বললাম তো আমি কোনো ঘরে যাব না। তুই যাবি, তোর বাপও যাবে, তোর হাবি গোষ্ঠী যাবে। নিতু চাপা স্বরে বলল, আপনি একটা ইঁদুর, পেট ভর্তি করে পচা ধান খাওয়া ইঁদুর, একটা চূড়ান্ত অসভ্য লোক, একটা জল্লাদ, মোটা গোফওয়ালা বিচ্ছিরি জল্লাদ। আমি চাই আপনি জীবনে খুব কষ্ট পান। নানুর ঘরে এনে নিতুকে বিছানায় শুইয়ে দিতে দিতে মাহবুব ভাই হেসে বললেন, তুই বললেই তো আমি ইঁদুর আর জল্লাদ হয়ে গেলাম না? আমি 100 বার হয়ে গেলেন, 1000 বার হয়ে গেলেন, একদিন এই সব কিছুর খুব খারাপ ফল পাবেন আপনি। তুই আবার কথা বলছিস? আবার নানুকে জাগিয়ে দিবি? নিতু কিছু বলতে যাচ্ছিল, মাহবুব ভাই অ্যাসেনথেসিয়াস মতো কাজটা আবার করলেন। এবার নিতু হাত পা ছুটতে চাইল, কিন্তু তিনি নিতুর উপরে আতশোয়া হয়ে চেপে ধরলেন। নিতুর গলার নিচে একটা হাত পাতিয়ে নিয়ে ফাঁসের মতো করে বাঁধিয়ে ধরলেন নিজের সঙ্গে। শুধু তাই করলেন না, অন্য হাতে পেটের দিকে হাত ছুঁয়ে নিতুর কামিজের ফালি হওয়া এক পাশের ধারটা বেশ খানিকটা ছিঁড়ে দিলেন। নিতু প্রতিশোধ নিল অন্যভাবেই। প্রাণপণে শক্ত একটা কামড় বসিয়ে দিল। মাহবুব ভাই আহ বলে কেঁপে উঠলেন। নিতু স্পষ্ট টের পেল মাহবুব ভাইয়ের চোখে পানি। বাঁদিকের চোখের পানি নিতুর গালে পড়ছে। নিচের ঠোঁটটা বোধহয় কেটেই ফেলেছিস। এত রাগ তোর? উফ, আমি তো বোধহয় 7 দিন তরকারি মাখিয়ে খেতে পারবো না। এখনই যা জ্বলছে। নিতু আকাশ ফাটানো চিৎকার করে উঠল, আমি কখনো আপনার মুখ দেখতে চাই না, কখনোই না। আপনি মরে গেলেও আমার কিছু যায় আসে না। থু। নানু জেগে উঠেছেন। বেড সুইচটা টেপার আগেই মাহবুব ভাই বেরিয়ে গেলেন। কি হইল রে নিতু, চিল্লাস কেন? কি হইছে? নিতু জবাব না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আহ, তার এত কষ্ট কেন? সব কষ্ট কি সে একাই পাবে? কেন এত এত বুক ভেঙে যাওয়া ঘটনা তার সঙ্গেই হয়, আর কারো সঙ্গে তো কিছু হয় না? মাকে কি একবার গিয়ে জড়িয়ে ধরে বলবে সব? এত কষ্ট নিতু কিভাবে একা বইবে? খারাপ খব দেখছিস? নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ল। নানু নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, খারাপ স্বভাব তো শয়তানে দেখায়। সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস আর 11 বার দরুদ শরীফ পইরা বাম দিনকে 3 বার থুতু দে, শয়তান বিদায় হইয়া যাইব। নিতু ফোপাতে ফোপাতে বলল, এই শয়তান খুব খারাপ শয়তান নানু, এই শয়তান যাবে না, আমায় শুধু কষ্ট দিবে। তবে এবার থেকে আমি তাকে আর কষ্ট দেওয়ার সুযোগই দেব না, কোনো দিন না। এত ভয় পাইছিস কেন রে পাগলি? হব তো হবি। আল্লাহ পাকের কাছে বল, তিনি বিপদ মাফ কইরা দিবেন। ফজরের ওয়াক্তে নামাজ পইরা তওবা করলেই সব মুক্তি। এখন ঘুমা, আর কান্দিস না। সকালে নিতুর ঘুম ভাঙল মায়ের চিল্লাচিল্লিতে। পুকুর পাড়ে আয় নিতু, লিনার জামাই মাছ ধরতে নেমেছে, সেটা ভিডিও করা হচ্ছে। লুঙ্গি কোঁচা করে বাঁধায়। সবাই কি যে হাসাহাসি করছে না। নিতু অসাড় হয়ে আসা শরীর নিয়ে বিছানা থেকে নামলো। জামা ছিঁড়েছিস কি করে? এটা বদলে আয় যা তাড়াতাড়ি। নিতু জামা বদলাতে না গিয়ে এক ছুটে বারান্দার চৌকির কাছে গেল। চৌকিতে মাহবুব ভাই নেই। নিতু ঘরে এসে দ্রুত জামা বদলালো। মাহবুব ভাই নিশ্চয়ই পুকুর ঘাটে। কিন্তু পুকুর ঘাটে এসে নিতু আরও অবাক হলো, মাহবুব ভাই কোথাও নেই। কেন নেই? নিতুর অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, এই বলু, মাহবুব ভাই কোথায় রে? মাহবুব ভাই তো চলে গেছে। কখন গেল? সে কি রে, তুই জানিস না? কালই তো চলে গেছে, আমরা যখন বউভাতে ছিলাম। আর তার বন্ধুরা? তারা তো এখন নাস্তা করছেন, একটু পরেই বেরোবেন। তুই শিওর মাহবুব ভাই কাল চলে গিয়েছেন? শিওর টিওর আবার কি বলতো নিতু, চলে গেছেনি তো। নিতু আবার শোবার ঘরে ছুটে এলো। তার জামাটা ছেঁড়া, সুতোটা কই? মাহবুব ভাই তাকে কোলে করে ঘরে দিয়েছিলেন।
জুতোটা নিশ্চয়ই চৌকির ধারেই পড়ে থাকবে। নিতু চৌকির ধারেই জুতোটা পেল। ইস, পুঁতিগুলো এখন মেঝেতেই পড়ে আছে। পুঁতিগুলো মেঝে থেকে কুড়িয়ে নিতে নিতে বলল, পৃথিবীর সব কষ্ট কি শুধু আমার একারই পাও না? আর একটা মানুষ সারাক্ষণ আমায় কাঁদিয়েই যাবে শুধু? এটা কি তার দুঃস্বপ্নের কষ্ট ছিল, নাকি সত্যি হওয়া দুর্ঘটনা ছিল? উফ। সেবার বাড়ি ফিরে নিতুর মনে হলো মাহবুব ভাই যে জিনিসটা চায় সেটা তার মধ্যে নেই, থাকতেই পারে না। দুজনের মাঝে কোথাও একটা দূরত্ব আছে, থিঙ্কিং গ্যাপ আছে। কেন সবসময় নিতুর ভেতরটা বারবার ভাঙবে? কেন মাঝরাতে একটা মানুষ এসে গভীরভাবে তাকে ছুঁয়ে দিয়ে আদর না করেই চলে যাবে? কেন? তারপর ফ্যামিলি ফাংশনগুলো নিতু আবার মিস করতে লাগলো। ব্যথা কোনোভাবেই যেন নিতুর পিছু ছাড়ছিল না। নিতুর এবার শুরু হলো অন্য পরীক্ষা। মাহবুব ভাইও তার মধ্যকার অনুভূতি নিয়ে গবেষণায় 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এলো। সে মাহবুব ভাইয়ের জন্য প্রেমে অন্ধ হয়ে কষ্ট পায়। সে মাহবুব ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেও কষ্ট পায়। মাহবুব ভাইয়ের নিজের আচরণে তো কোনো তফাৎ নেই। তিনি আগেও যা পরেও তা, সবসময় অভদ্র আর সমান নিষ্ঠুর। তাহলে তার মানে মাহবুব ভাইয়ের নিজের কোনো সমস্যা নেই। সব সমস্যার কারণ হলো নিতুর ভেতরকার আগুন অনুভূতি বিসর্জন দিয়ে নিতুকে এই সমস্যার সমাধান করতে হবে। নিতুকেও মাহবুব ভাইয়ের সঙ্গে স্বাভাবিক কাজিনের মতো আচরণ করতে হবে। সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নিতু চিঠি লিখল মাহবুব ভাইকে। মাহবুব ভাই, আমি আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি এবং বাজেভাবে কথা বলেছি। আমি কখনোই কারো সঙ্গে এরকম ব্যবহার করি না। আমার ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনার কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আমার ভুলের জন্য প্রতি মুহূর্তে আমি অনুতপ্ত হচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা, আপনি কি প্লেন চালানো পুরোপুরি শিখে গেছেন, নাকি আরও বাকি? শেখা শেষ হলে বলবেন, আমি আপনার প্লেনে চড়ব। আপনি চালাবেন, আমি পাশে বসে দেখব। আশা করি আপনি ছোট বোনের এই ইচ্ছেটা পূরণ করবেন। আবারও বলছি, আমি দুঃখিত। ইতি, অনুতপ্ত নিতু। চিঠির জবাব এলো কয়েক লাইনে। অসভ্য, বেয়াদব, জঘন্য, ফাজিল, বিষ কামড়ে নিতু। রাক্ষসের মতো যে ঠোঁট কামড়ে দেয়, সেই মেয়ে আমার বোন হবে কেন? হোয়াই জানিস, এখন আমি ঝাল খেতে জলে। রাতে যখন ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে ব্যথা চিলিক করে ওঠে, আর তখন আমার ঘুম ভেঙে যায়। জেগে বসে থাকি। তোর যেন কাকড়ার মতো একটা বর হয়, যে তোকে সারাক্ষণ কামড়ে ফালা করে দেবে। ইতি, গুরুতর আহত মাহবুব। চিঠি পড়েই নিতুর মনে প্রথম যে প্রশ্নটা এলো তা হলো, আচ্ছা, কাকড়া কি কামড় দেয় নাকি চিপা দেয়? কামড় দেয়া। কাকড়া কি সত্যিই আছে নাকি? চিঠিটা কম করে হলেও নিতু 100 বার পড়ল। এই চিঠির কোথাও সে মাহবুব ভাইয়ের একসময় নিতুর জন্য নরম মন আর তুলতুলে অনুভূতি হবে, সেরকম কোনো আশ্বাসই পেল না। বরং তার মনে হলো চিঠিটা লিখবার সময় মাহবুব ভাই এক ধরনের ভুতুড়ে আনন্দের মধ্যে ছিলেন। দাঁত খিচিয়ে লিখছিলেন। সে সময় হয়তো নিতুকে সামনে পেলে তিনি পিটিয়ে হাত পায়ের কবজি ভেঙে দিতেন। তারপর দাঁত কেলিয়ে বলতেন, তোকে মেরে হাত ব্যথা করছে নিতু, নে ধর, মালিশ করে দে, ভালো করে ম্যাসাজ করবি, না হলে আবার মেরে সব হাড্ডি গুঁড়ো করে দেব তোর, আবার মেরে আজীবনের আতুরা করে দেব তোকে, ভর করার লাঠিও ধরতে পারবি না হাতে। চিঠিটা ভাঁজ করতে করতে নিতু বলল, আমি এখন আমাকে বদলে ফেলবো মাহবুব ভাই। না আগের নিতু থাকবো, না এখনকার নিতু। বদলে ফেলা নিতুর মাহবুব ভাইকে কোনো দরকার হবে না। সে চলবে নিজের মতো করে। জীবনের সব বদলাতে নিতু প্রথম যে কাজটা করলো তা হলো নিজের একা থাকার ঘরটা বদলে রুবা আপার ঘরে শিফট হলো। রুবা নিতুর বড় চাচার মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ছে। এতদিন হলেই ছিল, এখন ফাইনাল এক্সামের পড়াশোনার জন্য বাড়িতে এসেছে। নিতু গিয়ে গম্ভীর মুখ করে বলল, আমি তোমার সঙ্গে থাকবো। আমার সঙ্গে থাকবি মানে? ঘুমোবো, আমার সব জিনিসপত্র নিয়ে আসবো। কেন রে, তোর ঘরে কি সমস্যা? ভয় করে। কিসের ভয়? ভূতের ভয়। এতদিন ভয় করলো না, আজ এমনি এমনি ভূত? নিতু মনে মনে বলল, আমি মাহবুব ভাই নামক ভূত থেকে মুক্তি চাই। একা ঘরে আমি আমার চারপাশে শুধু তাকেই দেখতে পাই। রাতে বেশি ভূতের কথা মনে হয়, ঘুমাতে পারি না।
রুবা আপা অত্যন্ত বিরক্ত হয়ে নিতুকে নিজের ঘরে থাকতে দিলেন। কিছু কন্ডিশন আছে, স্ট্রিক্টলি ফলো করতে হবে। নিতু মাথা নেড়ে বলল, আচ্ছা, আমার কোনো ব্যাপারে নাক গলানো যাবে না, যা দেখবি যা শুনবি তোর মাঝেই রাখতে হবে। আচ্ছা। রুবা আপা রাত জেগে পড়াশোনা করেন, মাঝরাতে কারোর সঙ্গে টেলিফোনে নিচু আওয়াজে কথাও বলেন, ভোর রাতে গান শোনেন, সকালবেলায় ঘুমোতে যান। নিতু ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করলো, তুমি কি প্রেম করো আপু? রুবা আপা বই থেকে চোখ না সরিয়েই বললেন, করি তো। কিভাবে হলো? বেকুবটা 3 বছর আমার পেছনে পেছনে ঘুরলো, শেষমেশ মায়া পড়ে গেল। হ্যাঁ বলে দিলাম। 3 বছর ঘুরলো বলে? পছন্দ না করেই? ভালোবাসায় যে পছন্দ করতে হবে তোকে কে বলল? ও মা, দেখাশোনার কোনো ব্যাপার নেই? না নেই, মানুষটা তোকে ভালোবাসে কিনা সেটাই ফ্যাক্টর। 3 বছর ধরে একজনের পেছনে পাত্তা নিয়ে পেয়েও লেগে থাকা কঠিন ব্যাপার। কঠিন প্রেমিকে প্রেম দেয়া বাধ্যতামূলক। কিন্তু মনে মনে বলল, আমি তো সেই ছোটবেলা থেকেই ঘুরছি, আমার তো হলো না, উল্টো শুধু তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছি। তুই প্রেম করিস? না না, আমার তো মনে হয় করিস। নিতু মাথা নিচু করে বলল, একজনকে খুব বেশি পছন্দ হয়, কিন্তু তার আমাকে পছন্দ নয়। বলেছিস? তাহলে বুঝলি কি করে পছন্দ নয়? আমি বুঝেছি, তোর মতো মেয়েকে পছন্দ করে না সে কি অন্ধ না বুদ্ধি প্রতিবন্ধী? বেশি চালাক আর রাগী, বদমেজাজিও বলতে পারো। অন্য কোথাও প্রেম করে? আমি জানি না, তবে আমাকে যে অপছন্দ করে সেটা বোঝা যায়। অপছন্দের কারণটা ধরতে পেরেছিস? সে ভালো, আমার থেকে সব কিছুতে বেশি ভালো, দেখতে বেশি ভালো। তুই কি দেখতে খারাপ নাকি? তার থেকে খারাপ, সে ঝকঝকে হীরের মতো সুন্দর। হীরের থেকে কিন্তু স্বর্ণ সুন্দর বেশি, তুই তো স্বর্ণ। সে এইসব ভাবেই না আমাকে পছন্দ করতে ইচ্ছে নেই ওর, আমার পছন্দ বুঝতে চায় না। একটা শিক্ষা দিতে পারলি না? কিভাবে দেব? এই যে তোকে ভালোবেসে কাছে পেলে যেমন ভালো থাকতি, তার চেয়ে 10 গুণ ভালো থেকে দেখিয়ে দিবি, সেরকম করা যায় নাকি? অফকোর্স করা যায়। যেমন ভালো করে পড়বি, ফাটিয়ে রেজাল্ট করবি, বিশাল বেতনের চাকরি করবি, বিদেশ ঘুরতে যাবি, সব কিছুতে অ্যাপ্রিসিয়েট হবি। তার কাছে ইন্টারভিউ নয়, সেই যাতে তোর কাছে ইন্টারভিউ দিতে এসে ফিরে যায়। আজ থেকে তোর মিশন শুরু, লেগে যা। সব এত সহজ? সহজ ভাবলে সহজ, তুই চাইলেই শিক্ষা দিতে পারবি। কোন গুণের অভাবে যে তোকে পছন্দ করলো না সেটা জানতে হবে। নিজেকে যখন ভালো একটা জায়গায় নিয়ে যাবি, দেখবি প্রেমের রিফিউজটা তখন দুঃখ বিলাসের মতো, কেঁদে কেঁদে বালিশ ভেজানো লাগবে না আর। মাঝে মধ্যে বড় বড় ডেলিগেটসদের সঙ্গে মিটিং শেষ করে যখন একা হবি, তখন কফি খেতে খেতে একটু তার কথা মনে হবে। সেটা তখন বুক ভাসানো কান্না নয়, একটা অবসর সময়ের মন খারাপ বা বিলাসের খোরাক হবে। মনে হবে ভাগ্যিস একটা ব্যর্থ প্রেম ছিল বলে, নইলে এই এখন কি ভেবে সময় কাটাতাম। রুবা আপার কথা নিতুর কাছে মনে হলো ভালো থাকার মন্ত্র। ব্যর্থ প্রেমের এত দরকার? হাই প্রেশার জবে একটা ব্যর্থ প্রেম তো ম্যান্ডেটরি। প্রেশার রিলিজ করতে এটা সাহায্য করে। রুবা আপার কথা শুনে আনন্দে নিতুর চোখ চকচক করতে লাগলো। তাকে পেলে জীবন ধন্য, না পেলে শেষ। প্রেমের এই কনসেপ্ট থেকে তোকে বেরিয়ে আসতে হবে, আর সেজন্য দরকার পার্সোনাল সাকসেস। নিজে যখন একটা সাকসেসফুল পজিশনে দাঁড়িয়ে যাবে, মনে হবে না পেয়েছি তো কি হয়েছে, লস তো ওই বেকুবেরই বেশি হলো। আমার মতো সেরা মানুষটা সে হারালো এবং দেখবি সে নয়, তখন তুই তাকে ইগনোর করছিস, কাছে ভিড়তে দিচ্ছিস না, মুখ দেখতে চাইছিস না। এরকম হবে 100 বার হবে। আমাদের পৌশালী ম্যামের হয়েছে, যে ছেলে প্রথমে তাকে পাত্তা দেয়নি সেই ছেলে ম্যামের পেছনে এখনো ঘুরে, অথচ ম্যাম এখন 2 সন্তানের মা আর বেকুবটার বিয়েই হয়নি। রুবা আপার যুক্তি নিতুর কাছে মনে হলো প্রেম যুক্তিবিদ্যার মূলনীতি। নিতু মনে মনে ডিসিশন নিয়ে ফেললো, এবারের কাজ মিশন টু বিকাম পৌশালী ম্যাম। কেউ এক সময় হাই প্রোফাইল জব করবে, সে সময় নিতুরও অনেক নিতুচি হবে, আর বদরাগী মাহবুব ভাইয়ের তখনও বিয়ে হবে না এবং তিনি গলায় থলে বেঁধে নিতুর পিছু পিছু ঘুরবেন, 2 হাত জোর করে বলবেন, একটু শোন না নিতু। মর জ্বালা, নিতু তখন শোনবার সময় থাকলে তো।